সনেট নাম্বার 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার। সনেটের নাম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো সনেট এই আলোচনা শুরু করার আগে একটু আমরা শেক্সপিয়ার সম্বন্ধে জেনে নিই। তো শেক্সপিয়ার আমরা সবাই জানি একজন বিখ্যাত ড্রামাটিস্ট এবং সনেটিয়ার। তিনি 38খানা মোট নাটক রচনা করেন। তার মধ্যে হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো এগুলো কিছু বিখ্যাত নাটক। তো এর পাশাপাশিও তিনি কিন্তু 154 সনেটস রচনা করেছেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইংরেজি সাহিত্যের অমূল্য সম্পদ। এই 154 সনেটসের মধ্যে এই সনেট নাম্বার 18 হলো একটি। এবং আমরা যদি দেখি 154 সনেটসের মধ্যে 126 সনেট একজনকে ডেডিকেট করা হয়েছে। তার নাম হচ্ছে মিস্টার WH। মিস্টার WHকে এটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে, ক্লিয়ারলি জানা যায় না ইনি কে। তবে জানা যায় শেক্সপিয়ারের এই সনেটস থেকে দ্যাট হি ওয়াজ এক্সেপশনালি বিউটিফুল, অসাধারণ সুন্দর দেখতে ছিলেন। এবং বাকি যে সনেটসগুলো সেগুলো ডেডিকেট করা হয়েছে একজন ডার্ক লেডিকে। এবং যে লাস্ট দুটো সনেট সেটা ডেডিকেট করা হয়েছে কিউপিড, দ্য গড অফ লাভ। তো আমরা বর্তমান সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটা পড়ব এবং বোঝার চেষ্টা করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date. কবি প্রথমেই সন্দেহ প্রকাশ করছেন। এটা একটা রেটরিক্যাল কোশ্চেন। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে একটা সামার্স ডের সঙ্গে তুলনা করতে পারি? সামার্স ডে আচ্ছা খুবই একটা সুন্দর দিন। যে এটা যেহেতু ইয়ের কথা বলা হচ্ছে, ব্রিটিশ বা লন্ডনের কথা বলা হচ্ছে বা ইংল্যান্ডের কথা বলা হচ্ছে, তো সেখানে সামার ওয়েদার জেনারেলি খুব সুন্দর হয়, কারণ বেশিরভাগ সময়টাই শীত, কুয়াশা এসবে ঢেকে থাকে। তো কবি বলছেন যে একটা শীতের দেশে একটা সামার ডে জেনারেলি খুব সুন্দর হয়, কিন্তু কবি সন্দেহ প্রকাশ করছেন যে আমি কি তোমাকে এরকম একটা সামার ডের সঙ্গে তুলনা করতে পারি। এবং তার যে সন্দেহ সেটা তিনি মানে কীভাবে যুক্তি দেখাচ্ছেন সেটা কিন্তু আমরা পরের লাইনে পাবো। যে বিভিন্ন ব্যাখ্যা করছেন ডিসঅ্যাডভান্টেজ, যে আমি একটা সামার ডের সঙ্গে তুলনা করতে পারি না, কারণ thou art more lovely and more temperate। কবি তার বন্ধু সম্বন্ধে বলছেন যে ইউ আর মোর বিউটিফুল, মোর অ্যাট্রাকটিভ, মোর হ্যান্ডসাম অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট মানে হচ্ছে জেন্টেল নেচার। তো কবি এখানে বলতে চাইছেন যে একটা সামার্স ডে যেরকম, তার চেয়ে কিন্তু তার বন্ধু অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং গুড টেম্পার্ড এবং জেন্টেল। Rough winds do shake the darling buds of May, and summer's leaves hath all too short a date। কবি এখানে সামার সিজনের আরও কিছু শর্টকামিং বা আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ এখানে তুলে ধরেছেন। কবির তার যে বিলাফেট বা বন্ধুর যে সৌন্দর্যের তুলনা করতে গিয়ে সামারের আরও কিছু কিন্তু ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরেছেন। সেগুলো কী বলছেন? রাফ উইন্ডস, কারণ সামার্স ডেতে রাফ উইন্ডস থাকতে পারে এবং সেটা কী করে ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসে যে সুন্দর সুন্দর ফুলগুলো বা এখানে রোসের কথা বলা হচ্ছে ডার্লিং বার্ডস অফ মে, তো সেগুলোকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিভস হ্যাথ অল টু শর্ট এ ডেট, এবং এই যে সামার সিজন সেটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, সেটা হচ্ছে শর্ট ডেটেড। এবং এটাকে কবি তুলনা করছেন একটা লিসের সঙ্গে। যেমন মানুষ ভাড়া বাড়িতে থাকে, সেটা কিন্তু পার্মানেন্ট নয়, সেটা মানে যতটাই হোক সেটা কিন্তু পার্মানেন্ট নয়, সেটা খুবই ক্ষণস্থায়ী হয়ে থাকে। তো কবি বলছেন যে এই জন্যই আমি কিন্তু একটা সামার ডের সঙ্গে তোমাকে তুলনা করতে পারি না। Sometimes to hurt the eye of heaven shines, and often is his gold complexion dimmed।
and every fair from fair sometime declines by chance or nature's changing course untrimmed. কবি এর পাশাপাশি আরও বলছেন যে কী হয়, এই যে সামার্স ডে বা একটা গ্রীষ্মের দিন, সেখানেও কিন্তু আমরা সামারকে বা সামারের যে সান সূর্য সেটাকে কিন্তু সবসময় মানে তার ঠিক যে উজ্জ্বলতা সেটা কিন্তু দেখতে পাই না, বা সবসময় সেটা কিন্তু মানে লাভলি বা টেম্পারেট হয় না। সেটা কি হয়, সামটাইমস টু হট, সেটা অনেক সময় খুব বেশি গরম হয়ে যায়, সহ্য করা যায় না। এখানে আই অফ হেভেন, এটা হচ্ছে মেটাফর একটা। আই অফ হেভেন, এখানে সূর্যের কথা বলা হয়েছে। এই যে সূর্য সেটা কিন্তু অনেক সময় খুবই বেশি হট থাকে, খুবই বেশি গরম থাকে। অ্যান্ড আপটেন ইজ গোল্ড কমপ্লেকশন ডিম, এবং মাঝে মাঝে কী হয়, তার যে গোল্ড কমপ্লেকশন, তার যে সোনালি সৌন্দর্য, আবহাওয়া সোনালি সৌন্দর্য বা চেহারা সূর্যের, সেটা কিন্তু মেঘে ঢেকে যায়, ডিমড হয়ে যায়, বা সেটার উজ্জ্বলতা অতটা চোখে পড়ে না। And every fair from fair sometime declines by chance or nature's changing course untrimmed. এরপরে কবি আরও তুলনা দিচ্ছেন যে এই পৃথিবীতে যতই কিছু বিউটিফুল রয়েছে, ফেয়ার, প্রথম দিকে যে ফেয়ার রয়েছে সেটা হচ্ছে বিউটিফুল বা অ্যাট্রাকটিভ, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার উজ্জ্বলতা কিন্তু কমতে থাকে, বা ধীরে ধীরে তার যে স্বাভাবিক সৌন্দর্য, অ্যাট্রাকটিভনেস, বিউটিফুলনেস, এগুলো কিন্তু কমতে থাকে বা লোপ পেতে থাকে। এবং সেটা হয় বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, সেটা বাই চান্স হতে পারে অথবা নেচার চেঞ্জিং কোর্স, অর্থাৎ এখানে সময়ের কথা বলা হয়েছে, যে নেচারের বা সময়ের যে একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে সব কিছুকেই দুর্বল করে দেওয়া বা নষ্ট করা, সেটা কিন্তু আনট্রিমড, অর্থাৎ এটাকে কেউ থামিয়ে দিতে পারে না বা স্টপ করতে পারে না। এটা সবসময় তার নিজের স্রোতেই নিচের বেগেই চলতে থাকে, এবং এর পাশাপাশি কিন্তু পৃথিবীর সমস্ত সুন্দর জিনিসকে এটা কিন্তু ধীরে ধীরে তার রূপ সৌন্দর্য থেকে বঞ্চিত করে বা ধীরে ধীরে কমাতে থাকে। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার thou ওস্ট, nor shall death break thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. কিন্তু কবি তার বন্ধুকে আশ্বাস দিচ্ছেন, কনফার্ম করে দিচ্ছেন যে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এখানে ইটার্নাল সামার বলা হচ্ছে দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, দ্য ফেয়ারনেস অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে ইটার্নাল সামারের কথা বলা হচ্ছে। কিন্তু ইংল্যান্ডের যে সামার সেটা কিন্তু একটা লিসের মতো, সেটা ক্ষণস্থায়ী। কিন্তু বলছেন যে তোমার মধ্যে, অর্থাৎ কবির বন্ধুর মধ্যে যে সামারটা রয়েছে, যে সৌন্দর্য রয়েছে, যে গ্লো রয়েছে, বা যে গোল্ডেন কমপ্লেকশন রয়েছে, ফেয়ারনেস রয়েছে, সেটা কিন্তু কখনো নষ্ট হয়ে যাবে না বা কমে যাবে না। না লুজ পজিশন অফ দ্য ফেয়ার দ্য ওস্ট, এখানে ওস্ট মানে যে ওন করছে আর কি, মানে কবির বন্ধু যে ফেয়ার বা সৌন্দর্য ধরে রয়েছে, তার শরীরের মধ্যে রয়েছে, সেটা কখনো কিন্তু তার হাতের বাইরে চলে যাবে না, তার মধ্যেই থেকে যাবে, বা সেটা কখনো নষ্ট হবে না, বা সেটা হস্তান্তরিত হবে না। নর শ্যাল ডেথ ব্রেক দাও ওয়ান্ডারস্ট ইন হিজ শেড, ওই দিচ্ছেন যে মৃত্যুও তোমাকে কিন্তু তোমার কাছে, মৃত্যুও তোমাকে তার কাছে নিয়ে যেতে পারবে না। মানে মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস, শীতল ছায়া, যার প্রভাবে পৃথিবীর সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। এটা কিন্তু একটা চিরন্তন সত্য। কিন্তু কবি বলছেন যে এমনকি মৃত্যু তোমাকে তার শীতল ছায়া তোমাকে নিয়ে যেতে পারবে না। হোয়েন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস, কবি বলছেন কারণ তুমি ইটার্নাল লাইন্স, এখানে কবি তার পোয়েটিক ক্যাপাবিলিটিসের কথা বলছেন, তার পোয়েটিক রাইমের কথা বলছেন, তার ক্রিয়েটিভ ফ্যাকাল্টির কথা বলছেন, যেখানে কবিতার মাধ্যমে তার বন্ধুর যে রূপ সৌন্দর্য সেটাকে কিন্তু
তুলে ধরবেন বা তুলে ধরেছেন। তাই তিনি বলছেন যে তোমার এই ইটার্নাল সামার, তোমার যে সৌন্দর্য, সেটা কিন্তু কখনো নষ্ট হবে না, এটা হারিয়ে যাবে না। মৃত্যু তোমাকে, তোমার এই সৌন্দর্যকে তার কাছে নিয়ে যেতে পারবে না বা তোমাকে নিয়ে যেতে পারবে না। So long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. কবি এরপরে পুরো কনফার্ম করে দিচ্ছেন, অ্যাফার্ম করে দিচ্ছেন যে এই পৃথিবীতে যতদিন হিউম্যানিটি থাকবে, যতদিন মানুষ থাকবে, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, মানুষ চোখে দেখতে পাবে, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে এবং পড়বে বা দেখবে, জানবে, ততদিন কিন্তু এটা বেঁচে থাকবে। অর্থাৎ এখানে কবিতার কথা বলছেন, তার পোয়েটিক ক্যাপাবিলিটির কথা বলছেন। সো লং লিভস দিস, ততদিনই কিন্তু এটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই যে কবিতা বা লাইন, এগুলোই কিন্তু তার বন্ধুকে জীবন দান করবে। অর্থাৎ কবি এখানে দেখাচ্ছে দুটো জিনিস, সেটা হচ্ছে আর্টের সঙ্গে লাইফের একটা তুলনা করছেন। লাইফ ইজ শর্ট, আর্ট ইজ লং। কারণ কবি যে বন্ধু, সে যত সৌন্দর্যই হোক না কেন, সেটা কিন্তু নেচার চেঞ্জিং করছে বা মৃত্যুর কবলে কিন্তু সে একদিন চলে যাবেই, মরে যাবে। কিন্তু তার যে সৌন্দর্য, সেটাকে কিন্তু কবি আর্টের মাধ্যমে বা তার পোয়েটিক ক্যাপাবিলিটিসের মধ্যে ধরে রাখার আশ্বাস দিয়েছেন, এবং এটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার বন্ধুর যে বিউটি, সেটা কিন্তু তার কবিতার মধ্যেই রয়েছে। তো এটাই মোটামুটি কবিতার বিষয়বস্তু। তো এখানে কবিতার মধ্যে দেখলে আমরা বেশ কিছু পুরনো ওয়ার্ড পাবো, যেমন দাই, দাও, এগুলো হচ্ছে ইউ রিলেটেড শব্দ। এবং এই কবিতার যে প্যাটার্ন, সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সনেটে মোট 14 লাইন্স থাকে। তো শেক্সপিয়ান সনেটের যে প্যাটার্ন, সেটা হচ্ছে 3টা কোয়াট্রেন, অর্থাৎ 4 লাইন মিলে একটা কোয়াট্রেন হয়, 3টা কোয়াট্রেন এবং একটা রাইমিং কাপলেট, অর্থাৎ 2 লাইনের একটা শেষে থাকে। এর যদি আমরা রাইম স্কিম দেখি, তাহলে আমরা দেখব সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি জি। তো এইভাবে আমরা যদি দেখি, প্রথম লাইনটা এ ধরি, দ্বিতীয় লাইনটা বি ধরি, তৃতীয় লাইনটা এ ধরি, এইভাবে, এবং চতুর্থ লাইনটা বি ধরি। তাহলে এ বি সি ডি ই এফ জি জি, এটাই হচ্ছে রাইমিং প্যাটার্ন। তো এটাই। যদি কোনো কোশ্চেন থাকে, you can comment below. Thank you for listening to this lecture. Thank you.